ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা দেখেন হাদির এই মৃত্যুকে হাদির যে মৃত্যুটা হয়েছে, এই মৃত্যুর শোককে আমরা শক্তিতে পরিণত করে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হব ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা দেখেন এই যে বাংলাদেশে এই সাম্প্রতিক যে সহিংসতাগুলো হচ্ছে, এই সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি আপনারা দেখেন যে কিছু কিছু লোকের উস্কানিমূলক কথাবার্তা ও আক্রমণাত্মক কথাবার্তার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তেছে। যেমন হাসানাত আবদুল্লাহ, এই যে এনসিপির মুখপাত্র, খুব সম্ভবত হাসানাত আবদুল্লাহ, সে বলতেছে সেভেন সিস্টার্স দখল করবে। আরে ভাই, এই ধরনের কথা বলার আগে আমাদের নিজেদের শক্তি তো আগে অর্জন করতে হবে। তার উচিত আগে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা, নিজেদেরকে ক্ষমতায় নিয়ে প্রতিষ্ঠিত করা, তারপরে ভারতকে হুমকি দেওয়া উচিত। এই যে এর আগে এই ধরনের আলতু ফালতু কথার জন্য অনেক লোকের প্রাণ চলে যাচ্ছে। এতে ভারতের সাথে আমাদের সম্পর্ক দিনকে দিন আরো খারাপের দিকে যাচ্ছে। এমনি তো সম্পর্ক খারাপ রয়েছেই, কেন আমাদের এই ধরনের কথা বলতেই হবে? হ্যাঁ, আমরা একটা কথা স্বীকার করতেছি যে 1971 সালের পরে ভারত আমাদের বিভিন্ন ভূখণ্ড জোর করে দখল করে নিয়েছে, বা আমাদের অনেক ভূখণ্ড ভারতের দখলে চলে গেছে। কিন্তু আমাদেরকে আগে তুরস্ক, পাকিস্তান, ইরান এদের মতো শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে হবে। আমাদের সামরিক সক্ষমতা অর্জন করতে হবে, দেশপ্রেমে জাগ্রত হতে হবে। নাহলে আপনি কিভাবে, আপনার কি আছে? আপনি যে সেভেন সিস্টার দখল করবেন, না আছে ভালো অস্ত্র, না আছে ভালো কোনো সামরিক শক্তি, না আছে জনগণের ভিতরে ঐক্যবদ্ধতা, এগুলোকে অর্জন করি, তারপরে হচ্ছে আমরা এই ধরনের কথা বলতে পারি। এই ধরনের কথা পাকিস্তানের মুখে শোভা পায়, তুরস্কের মুখে শোভা পায়, ইরানের মুখে শোভা পায়, কিন্তু আমরা এখনো সেই পর্যায়ে যাই পারিনি ভাই। এই জন্য এই ধরনের আক্রমণাত্মক কথা আমরা দয়া করে বলবো না। আমরা শক্তি সঞ্চয় করব, আমরা বিভিন্ন পৃথিবীর যতগুলো মুসলিম রাষ্ট্র আছে তাদের সাথে আমাদের সহযোগিতা বৃদ্ধি করব, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের সহযোগিতা বৃদ্ধি করব। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকেই আমরা কিভাবে ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে, কিভাবে আমরা একটা স্বাধীন জাতিতে রূপান্তরিত হব, সার্বভৌম রাষ্ট্রে, স্বাধীন সার্বভৌম এবং সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হব, সেই জিনিসটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দাদুই আমাদের শিখিয়েছেন। আশা করি দেশ নায়ক তারেক রহমান স্যারও একই পথে হাঁটবেন ইনশাল্লাহ। তবে আমাদের মনে করা উচিত, আমাদের এখন সামরিক শক্তির দিকে বিশেষ করে নজর দেওয়া উচিত। বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা উচিত। আপনারা দেখেন বাংলাদেশে ভালো মানের একটা চতুর্থ বা পঞ্চম সিরিজের কোনো যুদ্ধ বিমান নেই। আমাদের উচিত চীনের সাথে যে 10C জিনের যে যুদ্ধ বিমানটা সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধে যেটা সফলতা দেখাইছিল, এই যুদ্ধ বিমানটা আমাদের ক্রয় করা উচিত। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে যে JF থান্ডার 17 একটা যুদ্ধ বিমান আছে, যেটা শুনলাম কয়েকদিন আগে বর্তমান সরকার চুক্তিবদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ বিমানটা দ্রুত ক্রয় করা উচিত। আমাদের উচিত চতুর্থ বা পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান ক্রয় করা এবং আধুনিক উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের চালু করা উচিত। কারণ বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল এবং এর জন্য তুরস্ক, ইরান, পাকিস্তান সহ মুসলিম বিশ্বের শক্তিধর দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে হবে। আমাদেরকে দূরপাল্লার মিসাইলের সক্ষমতা অর্জন করতে হবে। এশিয়া মহাদেশের যে কোনো জায়গায় আঘাত আনতে সক্ষম এরকম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদেরকে তৈরি করতে হবে এবং বাইরের রাষ্ট্রের সাথে আমাদেরকে চুক্তি করতে হবে। প্রয়োজনে আমেরিকা বা রাশিয়ার সাথে আমাদেরকে চুক্তি করতে হবে। সামরিক শক্তি আমরা বৃদ্ধি করে তারপর আমরা একটা দেশকে হুমকি দিতে পারি। আগের থেকে এরকম হুমকি দামকি দিলে মানুষের জীবনেতে বিপদের মুখে পড়তেছে, এতে দেশের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই ধরনের কথাবার্তা থেকে আমরা আপাতত বিরত থাকি, এটাই আমি মনে করি। পাশাপাশি দেশনায়ক তারেক রহমান স্যার যদি প্রধানমন্ত্রী হতে পারে, মহান আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করে, অবশ্যই বাংলাদেশের সামরিক শক্তির দিক দিয়ে তিনি জোর ব্যবস্থা নেবেন। বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য সামরিক শক্তি, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে তিনি আধুনিক করে গড়ে তুলবেন। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত মানের মিসাইল সিস্টেম, আধুনিক উন্নত মানের অ্যাটাক ড্রোন, অ্যাটাক হেলিকপ্টার, চতুর্থ বা পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং প্রয়োজনে আমরা ভারতের হুমকি মোকাবেলায় এবং অন্যান্য রাষ্ট্রের হুমকি মোকাবেলায় আমরা প্রয়োজনে পারমাণবিক সক্ষমতা অর্জন করবো ইনশাল্লাহ। এবং পারমাণবিক সক্ষমতা যাতে আমরা অর্জন করতে পারি সেই দিকেও আমাদের ভাবতে হবে। কারণ আমাদের পাশে দুইটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, একটা ভারত, একটা পাকিস্তান। ভারতের থেকে আমাদের হুমকিটা বেশি। পাশাপাশি আমরা দেখবেন গতকালকে একটা ঘটনা ঘটলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার জন্য জনতা একজনকে ময়মনসিংহে মেরে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি মনে করি একদিক দিয়ে এটা একটা ভালো কাজই হয়েছে, কারণ আজ পর্যন্ত আল্লাহ রসুলকে এবং আল্লাহকে যে গালাগালি করেছে, এখনো পর্যন্ত তাদের কোনো বিচার হয়নি। সরকার কোনো বিচার করে না, এই জন্য জনগণ বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছে।
ভবিষ্যতে আল্লাহ রসুলকে যদি কেউ কটূক্তি করে এবং প্রশাসন যদি বিচার না করে, তাহলে তার এইভাবেই তার শাস্তি হওয়া উচিত। কিন্তু আগুন দিয়ে পুরাই দেওয়াটা আমি সমর্থন করি না, এটা ইসলামও সমর্থন করে না। তবে যে আল্লাহ রসুলের শানে বিয়াদবি করবে তাকে অবশ্যই প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, তা অবশ্যই তাকে হত্যা করতে হবে, এটা জায়েজ আছে ইসলামে। তবে প্রশাসন যদি বিচার করতো তাহলে জনগণ আইন নিজের হাতে তুলে নিত না। আমি আশা করি প্রশাসন পরবর্তীতে এই ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং যে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে কটূক্তি করবে, ইসলামের সাথে বিয়াদবি করবে, তাদেরকে অবশ্যই তার ফাঁসি কার্যকর করবে, তাহলে আর জনগণ নিজের হাতে আইন তুলে নেবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।